নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবার আমি সোশ্যাল সায়েন্স টপিক ভারতের রাষ্ট্রপতি থেকে 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি ইতিপূর্বে ভারতের রাষ্ট্রপতি এই টপিক থেকে একটি ভিডিও আপলোড করেছিলাম। আপনারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন। এই কোয়েশ্চেনগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হবে বলে আমি মনে করছি। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে কোনো ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত রাখতে পারেন কে? তো মনে রাখবেন, কোনো ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ কিন্তু স্থগিত রাখতে পারবেন একমাত্র ভারতের রাষ্ট্রপতি। তিনি এর পাশাপাশি কোনো ব্যক্তিকে যদি ফাঁসির অর্ডারও দেওয়া হয়ে থাকে, সেই ব্যক্তিরও কিন্তু দণ্ডাদেশ তিনি রুখে দিতে পারবেন। ঠিক আছে, তো দেখে নেই 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে কি বলেছে, সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তির স্থগিতাদেশ স্থগিত রাখতে পারেন। ঠিক আছে, একটু কারেকশন করে নেবেন, এখানে কোয়েশ্চেনটা একটু মিস হয়ে গেছে। রাষ্ট্রপতি ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ হবে, এখানে ক্লিয়ার, দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত রাখতে পারবেন। তো সেটা কিন্তু সংবিধানের 72 নং ধারায় কিন্তু মেনশন করা রয়েছে। দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ যেটা, সেটা স্থগিত রাখার কথা বলা রয়েছে সংবিধানের 72 নং ধারাতে। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে লোকসভা ভেঙে দেওয়ার মতো ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? তো লোকসভা কিন্তু ভেঙে দেওয়ার মতো ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? সেটা কিন্তু রাষ্ট্রপতির হাতেই কিন্তু ন্যস্ত রয়েছে। ক্লিয়ার? এবার 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কার সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন? তো সেটা কিন্তু প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসারেই কিন্তু রাষ্ট্রপতি কি করতে পারেন, রাষ্ট্রপতি লোকসভার ভেঙে দিতে পারেন। টোটালি কি করে দিতে পারেন? ভেঙে দিতে পারেন। ক্লিয়ার? এবার 5 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো আমরা, যেখানে বলা হয়েছে রাজ্যসভায় রাষ্ট্রপতি কয়জন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করতে পারেন? এই কোয়েশ্চেনের আনসার আমরা সবাই জানি, তবুও আমি বলে দিচ্ছি, রাজ্যসভায় রাষ্ট্রপতি কয়জন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করতে পারেন? তো এখানে কিন্তু দুইজনকেই, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান যারা রয়েছে তাদেরকে দুইজনকেই তিনি নিয়োগ করতে পারেন। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কত নং ধারার নিরিখে রাষ্ট্রপতি দুইজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করতে পারেন? তো এই যে দুজন অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ করতে পারেন, সেটা কিন্তু বলা হয়েছে সংবিধানের 333 নং ধারায়। 333 নং ধারার নিরিখেই কিন্তু রাষ্ট্রপতি দুইজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করতে পারেন। তারপর 7 নম্বর কোয়েশ্চেন এর দিকে মুভ করব আমরা, যেখানে বলা হয়েছে কোন বিলে রাষ্ট্রপতি স্বাক্ষরদানের ক্ষেত্রে আইনসভার অনুমোদন লাভের প্রয়োজন হয়? অর্থাৎ কোন বিলে রাষ্ট্রপতি স্বাক্ষরদানের ক্ষেত্রে আইনসভার অনুমোদন নিতে হবে? তখন কিন্তু বলা হয়েছে যে সেটা কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে। অর্থ বিলের ক্ষেত্রে তিনি স্বাক্ষর করতে পারবেন, তবে উনার একটা শর্ত রয়েছে, তখন কিন্তু উনাকে ওই স্বাক্ষরের বেলাতে তখন আইনসভার অনুমোদন নিতে হবে। তো অর্থ বিলের ক্ষেত্রেই কিন্তু এরকমটা হয়ে থাকে, বাকি অন্যান্য বিলগুলোর ক্ষেত্রে সেরকমটা কোনো ধরনের কন্ডিশন নেই। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপকামিং টিটের 2024-এর জন্য অবশ্যই মনে রাখবেন এই কোয়েশ্চেনটা, রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারবেন। তো দেখুন, সংসদের দুইটি অধিবেশনের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ সংসদের যখন দুইটি অধিবেশনের যে মধ্যবর্তী সময়, সেই সময়টার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি কোনো ধরনের অর্ডিন্যান্স জারি করতে পারবেন। ক্লিয়ার? এবার 9 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে পার্লামেন্টের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার কত সপ্তাহের মধ্যে অর্ডিন্যান্সটিকে আইনসভার অনুমোদন লাভ করাতে হয়? ঠিক আছে, তো পার্লামেন্টের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার কত সপ্তাহের মধ্যে অর্ডিন্যান্সটিকে আইনসভার অনুমোদন লাভ করাতে হবে? সেটা কিন্তু 6 সপ্তাহের মধ্যেই কি অনুমোদন লাভ করাতে হবে। ক্লিয়ার? এবার 10 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো আমরা, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি তার কোন ক্ষমতা প্রয়োগ করে সংসদে অনুমোদিত বিল বাতিল করাতে পারেন? যে বিলটাকে একবার অনুমোদন দিয়ে দিয়েছেন, সেই বিলটাকে আবার তিনি বাতিল করাতে পারেন। সেটা কিসের মাধ্যমে? সেটা কিন্তু ভেটো ক্ষমতা প্রয়োগ করে তিনি ওই বিলটাকে বাতিল করাতে পারেন। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন সেটা, ভেটো ক্ষমতা। তারপর আমরা 11 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি কয় ধরনের ভেটো ক্ষমতা জারি করতে পারেন? তো এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, 3 ধরনের কিন্তু ভেটো ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত রয়েছে। তারপর একটা হলো প্রাইভেট ভেটো, যেটা প্রাইভেট ভেটো বলছি, চূড়ান্ত ভেটো। তো 12 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে প্রাইভেট মেম্বার বিল বাতিল করার জন্য রাষ্ট্রপতি তার কোন ভেটো ক্ষমতা জারি করতে পারেন? প্রাইভেট মেম্বার নামক একটা বিল, যেটাকে বাতিল করার জন্য রাষ্ট্রপতি তার হাতে যে ভেটো ক্ষমতা জারি করতে পারেন, সেটাকে বলা হয় কিন্তু চূড়ান্ত ভেটো। এই চূড়ান্ত ভেটোর মাধ্যমেই কিন্তু তিনি যে কোনো ধরনের প্রাইভেট মেম্বার বিলকে বাতিল করতে পারেন। ক্লিয়ার? এবার
13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে 1986 অর্থাৎ 1986 সালে ভারতের রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং যিনি ছিলেন কোন বিলের ক্ষেত্রে পকেট ভেটো প্রয়োগ করেছিলেন? তো এমন একটা ভেটো ছিল, সেটাকে বলা হতো পকেট ভেটো। সেই ভেটো প্রয়োগ করেছিলেন সেটা কিন্তু পোস্টাল বিলের ক্ষেত্রে, এবং কে জারি করেছিলেন সেটা কিন্তু ভারতের রাষ্ট্রপতি ছিলেন জ্ঞানী জৈল সিং 1986 সালে। তিনি কিন্তু পোস্টাল বিলের ক্ষেত্রে এই পকেট ভেটোটা জারি করেছিলেন। ক্লিয়ার? এবার 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কার সুপারিশ ছাড়া কোনো ধরনের অর্থ বিল পার্লামেন্টে পেশ করা যায় না? তো অর্থ বিল পার্লামেন্টে পেশ করতে হলে যার সুপারিশ অত্যন্ত জরুরি সেটা হলো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কিন্তু কোনো ধরনের অর্থ বিল পার্লামেন্টে পেশ করা যাবে না। তো সেখানে এটা অনেকটা ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই মনে রাখবেন। 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রত্যেক 5 বছর অন্তর অর্থ কমিশন গঠনের ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? তো প্রত্যেক 5 বছর অন্তর যে অর্থ কমিশন গঠন করা হবে সেই ক্ষমতা কিন্তু রয়েছে একমাত্র আমাদের রাষ্ট্রপতির হাতে। ঠিক আছে, তারপর আমরা 16 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতে প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে? নৌরক্ষা বাহিনী। তারপর বিভিন্ন ধরনের প্রতিরক্ষা যে বাহিনীগুলো রয়েছে সেগুলোর সর্বাধিনায়ক যিনি, তিনি হলেন রাষ্ট্রপতি। তাদের যে প্রধান রয়েছে বা অন্যান্য যে সকল সদস্যরা রয়েছে তাদেরকে নিয়োগ করার ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। তো সেই কারণেই কিন্তু তাকে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ধরা হয়ে থাকে। ক্লিয়ার? তারপর আমরা 17 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে বিদেশি রাষ্ট্রের সাথে যুদ্ধ ও যুদ্ধবিরতি ঘোষণা করার ক্ষমতা কার হাতে রয়েছে? কোনো একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে যখনই যুদ্ধ বা দাঙ্গার সৃষ্টি হয় সেই যুদ্ধ বা দাঙ্গা ঘোষণা কিংবা সেই যুদ্ধ বা দাঙ্গা বন্ধ করার কথাও কিন্তু, বা ওই যে ক্ষমতাটা যার হাতে রয়েছে সেটা কিন্তু রাষ্ট্রপতির হাতেই রয়েছে। ক্লিয়ার? এবার আমরা 18 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা কার হাতে রয়েছে? এটা আমরা জানি সবাই, যারা যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই পূর্বের ভিডিওগুলো রয়েছে যেগুলো দেখেছেন অবশ্যই জানার কথা আপনাদের। তো ভারতে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা কার হাতে রয়েছে? সেটা কিন্তু একমাত্র রাষ্ট্রপতির হাতেই রয়েছে। তিনি চাইলে মানে দেশের অবস্থা যদি করুণ হয় তখন কিন্তু জরুরি অবস্থা তিনি ঘোষণা করতে পারেন। ক্লিয়ার? এবার 19 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি কয় ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? তো রাষ্ট্রপতির কাছে কিন্তু 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন উনি, যদি তিনি চান বা দেশের অবস্থা যদি সেই মোতাবেক হয়ে থাকে। তারপর 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে তার শাসন কার্যে মন্ত্রী পরিষদ সহায়তা করবে? তো রাষ্ট্রপতিকে তার যে শাসন কাজ বা তার যে কাজ রয়েছে সেই কাজে কে সাহায্য করবে? মন্ত্রী পরিষদ। ইভেন কি প্রধানমন্ত্রীও তার কাজে সহায়তা করবে, সেটা বলা হয়েছে সংবিধানের 74 নং ধারায়। ক্লিয়ার? 74 নং ধারায় কিন্তু সেরকম মেনশন করা রয়েছে। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কত নং সংবিধান সংশোধনের দ্বারা বলা হয়েছে যে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য থাকবেন? প্রথম যখন সংবিধান ছিল তখন সেখানে কিন্তু এরকমটা মেনশন করা ছিল না যে রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য থাকবেন, এরকম কোনো ধরনের মেনশন করা ছিল না। কিন্তু 1976 সালের কিন্তু যখন 42তম সংবিধান সংশোধন হলো তখন কিন্তু এই ধরনের একটা সংশোধন আনা হলো, যেখানে বলা হয় যে রাষ্ট্রপতি যে কাজগুলো করবেন বা তার যে কাজ থাকবে সেগুলো কিন্তু কার মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে হতে হবে। ঠিক আছে, বা মেনে চলতে বাধ্য থাকবেন উনি। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? আমরা সবাই জানি স্বাধীন ভারতের প্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন ওনার নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল ওনার নাম। তারপর 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পরপর দুবার ভারতের রাষ্ট্রপতির পদে অভিষিক্ত হন কে? তো ভারতের প্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন উনিই কিন্তু পরপর দুবার ভারতের রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হয়েছিলেন। তো ওনার নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আবারও বলছি অবশ্যই মনে রাখবেন। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের কোন রাষ্ট্রপতি কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই রাষ্ট্রপতির পদে অভিষিক্ত হয়েছিলেন? তো ভারতের এমন একজন রাষ্ট্রপতি যিনি কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই কিন্তু ভারতের রাষ্ট্রপতির পদে অভিষিক্ত হয়েছিলেন, এমন একজন রাষ্ট্রপতির নাম হলো নীলম সঞ্জীবন রেড্ডি। নীলম সঞ্জীবন রেড্ডি, তিনি উনাকে কি করতে হয়নি, কোনো ধরনের প্রতিযোগিতা পোহাতে হয়নি বা প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়নি, তিনি রাষ্ট্রপতির পদ পেয়ে গিয়েছিলেন।
তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বর্তমানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির মধ্যে কতজন ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন আপকামিং টিটেট 2024-এর জন্য। তো ভারতের এমন প্রাক্তন রাষ্ট্রপতি রয়েছেন, কতজন রাষ্ট্রপতি রয়েছেন যারা কিনা ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তো এমন রাষ্ট্রপতির সংখ্যা হলো 3 জন। ক্লিয়ার? তারপর আমরা 26 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হচ্ছে কোন ধারা বলে রাষ্ট্রপতি আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে পারেন। কোন ধারা বলে, একটু কারেকশন করে নেবেন, এখানে ধারা হয়ে গেছে, এটা হবে ধারা, ঠিক আছে, ধারা হবে। কোন ধারা বলে রাষ্ট্রপতি আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে পারবেন। তো এটা কিন্তু সংবিধানের 263 নং ধারা অনুসারে কিন্তু রাষ্ট্রপতির কাছে সেই ক্ষমতা বা সেই পাওয়ার রয়েছে যে কিনা আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে পারেন। ক্লিয়ার? এবার 27 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা আছে দেশের কোনো একটি এলাকাকে তফসিলভুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার অধিকার কার হাতে ন্যস্ত রয়েছে। তো দেশের কোনো একটি এলাকাকে তফসিলভুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার অধিকার বা ক্ষমতা যার হাতে রয়েছে ওনার নাম রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতির হাতেই কিন্তু এমন ক্ষমতা রয়েছে। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সর্বাধিক কতবার কোনো ব্যক্তি রাষ্ট্রপতির পদে নির্বাচিত হতে পারেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন। তো এটার কিন্তু কোনো পার্টিকুলার কোনো সীমা নেই, বা উনি যতবার চাইবেন বা যতবার নির্বাচিত হতে পারবেন, এটার কোনো ঊর্ধ্বসীমা নেই। সংবিধানে এরকম কোনো ঊর্ধ্বসীমা দেওয়া হয়নি বা বলা হয়নি। তো এটা বলা হয়েছে যে কোনো ঊর্ধ্বসীমা থাকবে না, ঊর্ধ্বসীমা নেই, তিনি যতবার চাইবেন ততবার নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে নির্বাচিত হতে পারবেন। ক্লিয়ার? এবার আমরা 29 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হচ্ছে কে ভারতের রাষ্ট্রপতি এবং লোকসভার স্পিকার দুটো পদই অলঙ্কৃত করেছিলেন। তো এমন একজন রাষ্ট্রপতি ছিলেন ভারতের, ওনার নাম হলো নীলম সঞ্জীবন রেড্ডি, যে কিনা ভারতের রাষ্ট্রপতি এবং লোকসভার স্পিকার দুটো পদই অলঙ্কৃত করেছিলেন। ক্লিয়ার? এবার আমরা আজকের ভিডিওর শেষ প্রশ্ন অর্থাৎ 30 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব, যেখানে বলা হয়েছে 1975 সালে যখন ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি হয় তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন। তো 1975 সালে যখন ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল তখন যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন ওনার নাম হলো ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ ছিলেন তখনকার সময়ে ভারতের রাষ্ট্রপতি। তো এই ছিল আজকে ভারতের রাষ্ট্রপতি সোশ্যাল সায়েন্স ভারতের রাষ্ট্রপতি টপিক থেকে 30 কোয়েশ্চেন্স। আশা করি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনকে আরও মজবুত করতে সক্ষম হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ সবাইকে আবারও।